মা আমার মাথায় হাত বোলাচ্ছে। মা মনে করছে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি এখনো ঘুমোইনি। এমন সময় কাকা আমার রুমে এসে আমার মাকে ডাকলো। মা আমাকে চেক করে দেখছে আমি ঘুমিয়েছি কিনা। মা ভাবলো আমি ঘুমিয়ে গেছি, সেটা জানার জন্য আমাকে দেখার পর তারা অন্য রুমে চলে গেল। আমি তাদের পেছন পেছন গেলাম। রুমে এসে দেখলাম দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আদর করছে। আমি সবকিছু না বুঝলেও এতটুকু বুঝতে পারি এই জড়িয়ে ধরা ভালো না। আমাকে মা দেখলে মারবে, তাই আমি দাঁড়িয়ে না থেকে আমি দ্রুত রুমে এসে শুয়ে থাকলাম। আমি ভাবতে লাগলাম আমার মা এমন কেন, আমার চাচার সাথে এমন করছে। ছি! সেদিন সকালে মা আর আমি খেতে বসেছি। মা আমাকে খাবার দিয়ে ভেতরে চলে গেল। আমি এই সুযোগে বোতল থেকে বিষ নিয়ে ডালের সাথে মিশিয়ে দিলাম। না, ইনি আমার সৎ মা না, আমার গর্ভধারিণী আপন মা। ওনাকে মেরে ফেলার একটাই কারণ, ইয়া বাবা নেহাত ভালো মানুষ, আর তাছাড়া চাকরির কারণে বাহিরে থাকে বলে মায়ের এসবের কথা জানে না। আমি আরো আগে থেকে দেখে আসছি কাকার সাথে মায়ের এই সম্পর্কটা। আগে না বুঝলেও এখন সেটা বুঝতে পারি। বাবাকে বললেও লাভ হবে না, তিনি মাকে কখনোই অবিশ্বাস করেন না। আর আমার কাছে ঠকানোর শাস্তি ক্ষমার যোগ্য না। মা আসলো। আমি বায়না ধরলাম মাকে নিজের হাতে খাইয়ে দিব। যে কথা সেই কাজ। আমি বিষ মাখানো ডাল নিয়ে মাকে খাইয়ে দিলাম। রুটি গলা দিয়ে নামার সাথে সাথে মা ছটফট করতে লাগলো। সে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে মায়ের, বলার বাহিরে। নিজের চোখে মায়ের মৃত্যু দেখা কতটা ভয়ঙ্কর সেটা আমি বুঝতে পারি। মা চেয়ার থেকে উঠতে চাইলে আমি ধরে ফেললাম। মায়ের মুখটা চেপে ধরলাম সব শক্তি দিয়ে। ধীরে ধীরে মায়ের দেহখানা নিথর হয়ে গেল। আমি রহস্যময় হাসি দিলাম। পৈশাসিক আনন্দ হচ্ছে আমার। আমি এসে ফ্রিজ থেকে পায়েসের বাটিটা নিলাম। আমার জন্য বানিয়েছিল এই পায়েস। পায়েসের বাটি নিয়ে কাকাকে ডাকতে লাগলাম। কাকা আসলো। আমি কাকার হাতে বাটিটা দিয়ে বললাম, মা পাঠিয়েছে তোমার জন্য। কাকা একটা প্রাণখোলা হাসি দিল। এই হাসির মানে আমি জানি। কাকা পায়েসটা হাতে নিয়ে চেটে পুটে খেতে লাগলো। আমিও কাকার পাশে পায়ের উপর পা তুলে বসে পড়লাম। আমি বুঝতে পারছি না মানুষ মরার আগে খাবার কেন এত তৃপ্তি সহকারে খায়। পায়েস খাবার পর যা হবার তাই হল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে কাকা। আমি কানে কানে বললাম, একটা সুখের সংসার ভেঙে ফেলার জন্য তোমার মতো পুরুষ আর আমার মায়ের মতো মহিলাই যথেষ্ট। এবার যাও তোমার প্রিয়তমার কাছে। তোমার প্রিয়তমাকে তো আগেই পাঠিয়ে দিয়েছি, এখন তোমার যাবার পালা। তোমার অপেক্ষা করছে যে সে। কাকা বলল, কি মিশিয়েছিস খাবারে? আমি বললাম, ঠকানোর কোনো মাপ নেই আমার কাছে। টাটা, বাই বাই। কাকা কিছুক্ষণের ভেতরে চুপ হয়ে গেল। তার মানে আরো একটা নর্দমা সাফ হলো। বাসায় বাবা নেই। আমি বাবার উদ্দেশ্যে মোবাইলে চিঠি লিখছি। বাবা, তুমি হয়তো জানতে না তোমাকে এতদিন ধরে ঠকানো হচ্ছিল। তোমাকে বেশি ভালোবাসি, তাই মা আর কাকাকে মেরে ফেলেছি। আমি জানি চিঠিটা পাবার পর তুমি আমাকে খুঁজবে। আমি জানি না আমি কোথায় যাব বা আমার কি হবে। আমি চলে গেলাম নিরুদ্দেশে। ইতি তোমার আদরের মেয়ে লিসা। আমি মোবাইলটা রেখে দৌড়ে বের হয়ে গেলাম। বাসার গেট খোলা থাকায় বাসায় ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। জানি না এখানে মানুষ থাকে নাকি কেউ থাকে না। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তারপরও গুটি গুটি পায়ে উপরের দিকে চলছি। হঠাৎ পা বাড়াতেই সামনে কাউকে দেখে ভয়ে পেছন সরে আসলাম। আপনি কে? আর সাদা কাপড়ে মোড়ানো কেন? আমার কথা শুনে লোকটা অট্ট হাসিতে মেতে উঠল। আমি আবারও জিজ্ঞাসা করলাম, আপনি কে? সাদা কাপড়ে মোড়ানো ব্যক্তিটি ভারী গলায় বলল, আমাকে তুই চিনবি না, কিন্তু আমি তোকে খুব ভালো করেই চিনি। লোকটার কথা শুনে আমার হাত পা কাঁপছে। আমি বললাম, আমাকে আপনি কিভাবে চিনেন? লোকটি আমার কথা এড়িয়ে বলল, এই বিল্ডিং এ কেন আসলি? এখানে কোনো মানুষ থাকে না। আমি লোকটার কথা শুনে একগাল হেসে বললাম, তাহলে আপনি এখানে কি করছেন? আপনি কি মানুষ না? লোকটি আমার কথা শুনে রহস্যময় এক হাসি দিয়ে উধাও হয়ে গেল। আমি লোকটার এভাবে চলে যাওয়াতে আরো ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, আমাকে এখানেই থাকতে হবে, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই বলে উপরের দিকে উঠতে লাগলাম। ছাদে এসে এক কোনায় বসে রইলাম। মনে মনে বললাম, এখানে একা একা ভালো লাগছে না, যদি লোকটার মতো একজন সঙ্গী পেতাম। হঠাৎ লোকটি সামনে এসে বলল, কি রে, আমাকে ডাকলি কেন? আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম লোকটা আমার মনের কথা জানলো কি করে। আমি বললাম, আমি আপনাকে কখন ডাকলাম? লোকটি বলল, এই যে মাত্র আমার কথা ভাবলি। আমি আর কিছু বললাম না। লোকটি বলল, এখানে বেশিক্ষণ থাকিস না, চলে যা এখান থেকে, না হলে খুব বড় সমস্যায় পড়ে যাবি। আমি বললাম, আপনি সমস্যায় না পড়লে আমি কেন সমস্যায় পড়বো বুড়ো আঙ্কেল? লোকটি আমার কথা শুনে আবারও হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ শুনতে পেলাম বাবা আমাকে ডাকছে। আমি আটকে উঠলাম। আরে, বাবা এখানে আসলো কিভাবে? আমি ভয়ে ভয়ে বাবার দিকে এগোতে থাকি। বাবা আমাকে দেখে জড়িয়ে ধরল। বলল, গ্রামের সবাই জেনে গেছে তুই তোর কাকা আর তোর মাকে খুন করে পালিয়ে এসেছিস। সবাই কি করে জানলো? না না,
এটা হতে পারে না। বাবা বলল, আমার সাথে চল, পুলিশের কাছে ধরা শাস্তি কম হবে। না বাবা, আমি পুলিশের কাছে যাব না, আমাকে যেতে দাও। বাবা আমাকে বলল, আচ্ছা মা, কেন ওদেরকে মাল, বাবাকে বলতো। আমি বললাম, আমি বললে তুমি বিশ্বাস করবে না। বাবা বলল, আমি বিশ্বাস করব, আমাকে সবটা খুলে বল। আমি বললাম, মা আর কাকা তোমার পিছনে নোংরামি করছিল, তোমাকে ঠকাচ্ছিল। আমি তোমাকে বেশি ভালোবাসি, তাই মা আর কাকার এই অন্যায় আমি সহ্য করতে পারিনি বাবা। আমার খুব ভয় করছে বাবা, আমাকে পুলিশেরা মেরে ফেলবে। না রে মা, আমি তোর কিচ্ছু হতে দিব না। এই বলে বাবা আমার হাত ধরে বাসা থেকে রওনা হলো। সিঁড়ি দিয়ে নামতেই আমাদের আটক করে দাঁড়ায় মা, কাকা আর সেই বুড়ো আঙ্কেলটা। আমাদেরকে দেখে হা হা করে হাসতে থাকে। মা বলল, আমাকে তোর মা মনে করিস না, আমি এখন অন্য জগতের বাসিন্দা, তোকে আমি ছাড়বো না। কাকা বলল, আমাকেও তোর কাকা মনে করিস না, আমি এখন তা যেভাবে আমাদেরকে কষ্ট দিয়ে মেরেছিস, ঠিক সেভাবেই ওদেরকেও কষ্ট দিয়ে মারবো। এই বলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। আমি চিৎকার দিয়ে দিলাম। চোখ মেলে তাকিয়ে দেখি আমি বাসায়, আর আমার পাশে মা শুয়ে আছে। তার মানে এতক্ষণ যাবৎ যা হলো তা স্বপ্ন ছিল। আমি ভয়ে মাকে জড়িয়ে ধরলাম। মাও আমাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিল। কি রে মা, কি হয়েছে তোর? না মা, কিচ্ছু হয়নি। আমাকে তুমি কখনো ছেড়ে যাবে না তো? এসব কি বলছিস মা? কে ছেড়ে আমি কোথায় যাব? বুঝলাম সবকিছুই আমার স্বপ্ন ছিল।